এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব রাউন্ড রবিন অ্যালগোরিদম। এটা হচ্ছে মেইনলি প্রিমিটিভ অ্যালগোরিদম। তো আমাদের এখানে কোশ্চেনে এরকম টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে, এখানে 2 দেওয়া আছে, এখানে 4ও দেওয়া থাকতে পারে। তো আমাদের হচ্ছে প্রসেস, অ্যারাইভাল টাইম, বাস টাইম দেওয়া আছে। এখানে আমাদের মেন কাজটা হবে যে একটা প্রসেস অ্যারাইভাল টাইম অনুযায়ী হচ্ছে প্রসেসিংয়ের জন্য যাবে, দেন হচ্ছে তার বাস টাইম থেকে যেহেতু আমাদের কোয়ান্টাম টাইম 2, সেই জন্য সেই প্রসেসটা অ্যাট এ টাইম 2 টাইমস হচ্ছে এক্সিকিউট করতে পারবে, তার বেশি এক্সিকিউট করতে পারবে না। এটাই হচ্ছে রাউন্ড রবিনের কোয়ান্টামটা ইউজ করে এভাবে এটা সলভ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা করবো কি, একটা কিউ নিব আর একটা হচ্ছে গ্যান চার্ট ড্র করবো। তো কিউটা কেন নিচ্ছি, কিউটা নিচ্ছি হচ্ছে এর জন্য যে আমরা কোন কোন প্রসেসগুলোকে হচ্ছে নিব এবং কোন প্রসেসগুলো হচ্ছে আবার মানে পরবর্তীতে আমাদের এক্সিকিউশনের জন্য আনতে হবে, সেটা আমরা যাতে বুঝতে পারি ইজিলি, সেজন্য হচ্ছে আমরা এই কিউটা নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের প্রথমে অ্যারাইভাল টাইম 0তে কী আছে, P1। তাহলে P1 হচ্ছে কতটুকু টাইম করবে, এক্সিকিউট করবে 2 টাইমস। তাহলে 0 + 2 2। দেন হচ্ছে P1-এর বাস টাইম কত, 6। তাহলে এখানে কি 2 টাইমস হচ্ছে সে এক্সিকিউট করে ফেলছে। তাহলে এখন এখানে কত হবে, তাহলে এখন এখানে হবে হচ্ছে 4, যেহেতু 2 টাইমস সে হচ্ছে এক্সিকিউট করে ফেলছে সেই জন্য। দেন আবার আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে পরবর্তী অ্যারাইভ করছে কোন এটার তো এক্সিকিউশন শেষ হয়নি, মানে এখানে বাস টাইম যতক্ষণ পর্যন্ত 0 না হবে এটার এক্সিকিউশন চলতে থাকবে। যেহেতু অ্যাট এ টাইম এটা 2টা এক্সিকিউশন কমপ্লিট করে ফেলছে, সেই জন্য হচ্ছে এটাকে আমরা এই মুহূর্তে স্টপ করে এর পরবর্তী প্রসেসে যাব এবং নেক্সট হচ্ছে আমরা এটা আবার এক্সিকিউশনের জন্য আসব। এখন দেখব যে 2তে কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাইভাল টাইম হচ্ছে 1 আর 2, এই দুইটার প্রসেস হচ্ছে অ্যারাইভ করছে। তাহলে আমরা প্রথমে নিচ্ছি যার অ্যারাইভাল টাইম কম তাকে নিচ্ছি, P2কে নিচ্ছি, কিউতে রাখছি, দেন কিউ থেকে আমরা গ্যান চার্টে রাখছি। দেন এখানে যেহেতু 2 ছিল, তাহলে আমাদের কোয়ান্টাম টাইম হচ্ছে 2 + 2 4। এখন 2-র জন্য আমাদের বাস টাইম কত ছিল, 3। তাহলে এখানে 2 টাইমস হচ্ছে সে এক্সিকিউট করে ফেলছে, সেই জন্য এখানে থাকবে এখন হচ্ছে 1। এখন আমরা 2-র জন্য আরেকটা অ্যারাইভাল টাইমের প্রসেস পাইছি, সেটা হচ্ছে P3। এখন আমরা P3টা হচ্ছে কিউতে ইনসার্ট করছি এবং এখান থেকে আবার আমাদের প্রসেসের জন্য গ্যান চার্টে দিয়ে দিচ্ছি। দেন আমাদের আগে ছিল হচ্ছে 4, দেন এর সঙ্গে হচ্ছে আমাদের কোয়ান্টাম টাইম 2টা যোগ করে হয়ে যাবে এখন 6। তাহলে আমাদের 3তে ছিল 5, তাহলে এখন 2 টাইমস হচ্ছে সে এক্সিকিউট করছে, সেই জন্য হচ্ছে এখানে হয়ে যাবে 3। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রসেস কিন্তু এই 2 হওয়ার টাইমটাই বাকি ছিল, সেটা হচ্ছে কি P1, কারণ এটা কিন্তু এক্সিকিউশনটা শেষ হয়নি। তাহলে এখন আমরা এই P1কে আবার এখানে নিচ্ছি, দেন এটা আবার কত টাইমস এক্সিকিউট হবে, 2 টাইমস। তাহলে 6 + 2 8। তাহলে এখান থেকে আবার 2 টাইমস কমবে, দেন এখানে কত হবে, এখন 2 হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখব এই যেখানে হলো 8, তাহলে এর জন্য কোন কোন প্রসেসগুলো অ্যারাইভ করছে সেগুলো দেখব। আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রসেসে অ্যারাইভ করছে, 1 আর 2 তো আমরা অ্যারাইভ দেখছি P2 আর P3-র জন্য। এখন হচ্ছে P4 আর P5টা হচ্ছে অ্যারাইভ করছে 8-এর জন্য। তাহলে এখন আমরা কী নিব, P4কে নিচ্ছি এবং P5কে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 2-র এক্সিকিউশনও শেষ হয়নি, P3-র এক্সিকিউশনও শেষ হয়নি। তাহলে এগুলোকে আমরা পরবর্তীতে আবার এক্সিকিউট করার জন্য আবার কিউতে নিয়ে এখানে গ্যান চার্টে নিব। তাহলে আমরা এখন কি করব, P4কে নিচ্ছি, দেন হচ্ছে এটা কত টাইমস, এর বাস টাইমটা কত, 1। তাহলে এটা কতটুকু এক্সিকিউট হলেই 2 টাইমস, মানে কোয়ান্টাম 2 হলেই যে এখানে 2 থাকতে হবে বা 2-র উপরে থাকতে হবে এটা কোনো ম্যাটার না। এখানে 1 থাকলেও কোনো সমস্যা না, বা 4 থাকলে 2 3 এরকম থাকলে সমস্যা, মানে কম থাকলে সমস্যা না, বেশি থাকলে তখন হচ্ছে আমরা 2-এর উপরে এর ভ্যালু নিতে পারবো না। যেহেতু এখানে 1 আছে সেই জন্য আমরা একবারে এটাকে কী করে দিচ্ছি, এক্সিকিউট করে দিচ্ছি। দেন 8 + 1, যেহেতু এখানে বাস টাইম 1 ছিল, তাহলে 8 + 1 9। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখন 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের P5 হচ্ছে অ্যারাইভ করছে, দেন হচ্ছে P5-এর বাস টাইম কত, 4। তাহলে আমরা এখানে 2 টাইমস কোয়ান্টাম নিতে পারি, তাহলে 9 + 2 হচ্ছে 11, আর এখানে যেহেতু 2 টাইমস ইয়েটা হয়ে গেছে কোয়ান্টাম
নিয়ে কাজটা হয়ে গেছে, এক্সিকিউট হয়েছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে P2 P3 এগুলো কিন্তু P2 P3 P1 এই তিনটা কিন্তু এখনও এক্সিকিউশন শেষ হয়নি। এখানে 2, এখানে 1, এখানে 3। তাহলে আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে P2কে এখন দেখতে পাচ্ছি যে এখানে আছে কত 1। তাহলে আমরা কি একটা কোয়ান্টাম মানে ভ্যালু নিলেই হচ্ছে এটা আমাদের এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে 11 + 1 12 করে দিলাম, দেন এখানে 1টা হচ্ছে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটার প্রসেসিং শেষ। ঠিক আছে, এখন হচ্ছে নিব P3কে। P3-র এক্সিকিউশন কিন্তু আমাদের শেষ হয়নি। তাহলে এখন P3কে আমরা হচ্ছে গ্যাঞ্চারে নিব, নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কত আছে 3। তাহলে আমরা অ্যাট এ টাইম 2 টাইমসের বেশি এক্সিকিউট করতে পারি না কোয়ান্টাম 2 থাকার কারণে। তাহলে এখন কি হবে যে P3-র জন্য হচ্ছে আমরা 2 টাইমস নিব, তাহলে 12 + 2 14। তাহলে এখানে কত হবে 2 টাইমস এক্সিকিউট হয়ে যাওয়ার জন্য এখানে আমাদের থাকছে হচ্ছে 1। ঠিক আছে, এখন যে বাকি ছিল P1টা হচ্ছে আমরা কিউ থেকে হচ্ছে এখন গ্যাঞ্চারে নিচ্ছি এক্সিকিউশনের জন্য। দেন P1 এখানে কত ছিল 2, আমরা 2 টাইমসে নিতে পারবো। তাহলে 2 থেকে আমরা 2 টাইমস যদি এক্সিকিউট করে ফেলি তাহলে এখানে কত 0 হয়ে যাচ্ছে, মানে এই প্রসেসটা আমাদের ফুললি এক্সিকিউট হয়ে যাচ্ছে। দেন P2 ফুল এক্সিকিউট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি P3 কিন্তু এখনও এক্সিকিউট ফুল হয়নি। P4 কিন্তু এই যে এক্সিকিউট হয়ে গেছে, মানে 0 যখন চলে আসবে বাস টাইমে তখনই আমরা বুঝবো সেটা এক্সিকিউট হয়ে গেছে। তাহলে আমাদের P3 আর P5 হচ্ছে এখন পর্যন্ত বাকি আছে। তাহলে এখন P5কে আমরা দেখতে পাচ্ছি যে P5-এর আছে কত 2। তা আমরা একটা টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইমকে এক্সিকিউট করতে পারি। তাহলে আমরা P5কে হচ্ছে রেডি কিউ থেকে আবার গ্যাঞ্চারে নিচ্ছি। দেন হচ্ছে কি আবার 2 কাউন্ট করছে, কারণ এখানে 2টা হচ্ছে মানে 2 বাকি আছে। তাহলে 2 কোয়ান্টাম টাইমের জন্য আমরা 2 টাইমস এক্সিকিউট করলেই তো আমাদের এটা ফুল এক্সিকিউট হয়ে যেয়ে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 16 + 2 18। এখন বাকি থাকলে কোনটা, এই যে এটা 3 নাম্বার অ্যারাইভাল পজিশনের জন্য P4 যেটা সেইটা P3-কে আমরা নিয়ে নিচ্ছি, সরি 4 না P3-কে। তাহলে এখানে 3 কত ছিল 1 ছিল। তাহলে আমরা এখন অ্যাট এ টাইম 2 হচ্ছে কাউন্ট করতে পারি এক্সিকিউশনের জন্য। যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে কোনো সমস্যা নেই, জাস্ট আমরা একটা ভ্যালু যোগ করলেই মানে 18 + 1 19 দিয়ে জাস্ট এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। এটাই হয়ে গেল আমাদের রাউন্ড রবিনের জন্য গ্যান্ট চার্ট। মানে আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে অ্যারাইভাল টাইম অনুযায়ী হচ্ছে প্রসেসগুলো অ্যারাইভ করবে এবং এক একটা প্রসেস কতটুকু হচ্ছে এক্সিকিউট করতে পারবে সেটা হচ্ছে টোটাল কোয়ান্টাম টাইমের উপর ডিপেন্ড করছে। যদি কোয়ান্টাম টাইমের থেকে ছোট হয় ভ্যালুটা তাহলে কোনো সমস্যা না, একবারে এক্সিকিউট হয়ে যাবে। যদি বড় হয় তাহলে আমাদের সেই কোয়ান্টাম টাইমকে ধরেই হচ্ছে এক একটা প্রসেসকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউশনের সময় আবার দেখতে হবে যে এক একটা প্রসেসের জন্য কোন কোন প্রসেস হচ্ছে আবার রেডি কিউতে আমাদের অ্যারাইভ করছে সেটাও খেয়াল করতে হবে। যদি কোনো নতুন প্রসেস অ্যারাইভ করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিউতে সেই প্রসেসগুলো ইনসার্ট করে দেন যেই প্রসেসটা হচ্ছে আমাদের এক্সিকিউশনের জন্য বাকি ছিল সেই প্রসেসটাকে লিখতে হবে। যেমনটা এখানে ছিল যে P1-কে আমরা এক্সিকিউট করার পর দেখতে পাচ্ছি যে এখানে 4 পর্যন্ত ছিল, যে 2টা ইউনিট সে এক্সিকিউট করছে, তার কিন্তু এক্সিকিউশন কমপ্লিট হয়েছিল না। বাট আমরা কী করছি যেখানে 2-র জন্য দেখতাম যে কোন কোন প্রসেসগুলো অ্যারাইভ করছে, যে P2 আর P3 হচ্ছে অ্যারাইভ করছিল। এই দুটো প্রসেস অ্যারাইভ করার জন্য আমরা কী করলাম, এই দুটো প্রসেসকে নেওয়ার পরে এই যে P1-এর যে এক্সিকিউশন বাকি ছিল সেটাকে ফুলফিল করার জন্য আমরা আবার P1-কে নিচ্ছি। এরকমভাবে P1টা নেওয়ার পরে আমরা আবার চেক করে দেখব যে আমাদের আর কোনো প্রসেস হচ্ছে অ্যারাইভ করছে কিনা। অ্যারাইভ করলে আমরা সেই প্রসেসগুলোকে নিব, দেন হচ্ছে যেই প্রসেসটা বাকি আছে সেই প্রসেসকে লাস্টে লিখব। দেন সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেট করলেই মানে এই যে এক্সিকিউশন টাইম আর অ্যারাইভাল টাইম এগুলো ক্যালকুলেশন করলে হচ্ছে রাউন্ড রবিনের যে গ্যান্ট চার্ট সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি করতে বলা হয়েছে, প্রসেস থেকে কম্প্রেশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। প্রসেসগুলো আছে P1, P2, P3, P4, P5। তো আমাদের কম্প্রেশন টাইমটা হচ্ছে কম্প্রেশন টাইমটা হচ্ছে আমাদের এক্সিকিউশন টাইম, মানে গ্যান্ট চার্টের যেই প্রসেসগুলো যেই মুভমেন্টে হচ্ছে এক্সিকিউট করছে সেই এক্সিকিউটেড টাইমগুলোই হচ্ছে তার কম্প্রেশন টাইম। তো কম্প্রেশন টাইমের হচ্ছে P1-এর ক্ষেত্রে হচ্ছে P1টা এখান থেকে শুরু হয়ে জাস্ট এখানে এসে এক্সিকিউট হয়েছে, তাহলে এইটার যে এক্সিকিউশন টাইম সেটাই হচ্ছে P1-এর কম্প্রেশন টাইম। তাহলে এখানে হচ্ছে 16। P2-র জন্য আমরা আবার চেক করব, P2টা আমাদের এখানে এক্সিকিউট হয়েছে 12, এটার এক্সিকিউশন টাইমটা হচ্ছে 12।
বা এটার কমপ্লিশন টাইম। P3 হচ্ছে, P3টা আমরা আবার চেক করবো, এখানে 19, মানে P3 এক্সিকিউশন টাইমটাই হচ্ছে এর কমপ্লিশন টাইম। P4 এর জন্য দেখবো এবার, P4 এর জন্য হচ্ছে এখানে 9, এটা হচ্ছে অ্যারাইভালটা, সরি এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তো এক্সিকিউশন টাইমটা হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। P5 এর জন্য হচ্ছে এই যে 18। দেন হচ্ছে আমরা এখান থেকে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করবো। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা কি, যে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কমপ্লিশন টাইমটা কি, এটা আমরা এটাকে যেটা বের করলাম, যে একটা প্রসেস কখন এক্সিকিউট হয় বা তার টার্মিনেট কখন হয়েছে সেই টাইমটাই হচ্ছে কমপ্রেশন টাইম। তার থেকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে বের করবো, যে কমপ্রেশন টাইম থেকে হচ্ছে আমরা অ্যারাইভাল টাইম যেটা আছে কোশ্চেনে দেওয়া সেটাকে মাইনাস করব। তাহলে কমপ্রেশন টাইম থেকে অ্যারাইভাল টাইম মাইনাস করলে হচ্ছে 16 মাইনাস 0 16, 12 মাইনাস 1 11, 19 মাইনাস 2 হচ্ছে 17, 9 মাইনাস 3 6, 18 মাইনাস 4 14। টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করব। ওয়েটিং টাইমের সূত্রটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে আমরা যে টার্ন অ্যারাউন্ড টাইমটা পেলাম সেটার থেকে যদি বাস টাইমটা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটাই আমাদের ওয়েটিং টাইম হয়ে যাবে। আমরা কিন্তু এই ভ্যালুগুলোকে, আমরা যে ভ্যালুগুলোকে জ্ঞান চার্টে বসানোর জন্য 2 করে কমাইছিলাম, যেহেতু কোয়ান্টাম টাইম 2 ছিল, তো এগুলোকে আমরা নিব না। আমরা জাস্ট যেটা কোশ্চেনে বাস টাইম দেওয়া থাকবে প্রথমে, যেটা দেওয়া ছিল, ধরি এই যে এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, তো এটাই হচ্ছে আমরা মাইনাস করবো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে। তাহলে 16 মাইনাস 6 10, 11 মাইনাস 3 8, 17 মাইনাস 5 12, 6 মাইনাস 1 5, 14 মাইনাস 4 10। এখন হচ্ছে আমরা রেসপন্স টাইমটা ক্যালকুলেট করব। রেসপন্স টাইমটা কি, ফার্স্ট এক্সিকিউশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অর্থাৎ জ্ঞান চার্টে একটা প্রসেস যেই মোমেন্টে হচ্ছে ফার্স্ট এক্সিকিউট করছে সেটাই হচ্ছে সেই প্রসেসের ফার্স্ট এক্সিকিউশন টাইম। এর থেকে আমরা হচ্ছে কী করবো, অ্যারাইভাল টাইমকে মাইনাস করব। তাহলে এখানে কি, P1 জন্য P1টা ফার্স্ট অ্যারাইভ করছে 0 নাম্বার ইয়েতে, 0 টাইমে, অর্থাৎ 0 মাইনাস 0 0। P2টা হচ্ছে 2 মাইনাস 1 1। এরপর হচ্ছে P3 হচ্ছে 4-এ ফার্স্ট এক্সিকিউট করছে, 4 মাইনাস 3 4 মাইনাস 2 2। এরপর হচ্ছে P1 P2 P3। এবার P4 হচ্ছে 8 হচ্ছে ফার্স্ট এক্সিকিউট করছে, তাহলে 8 মাইনাস 3 5। এরপর হচ্ছে P4 এর পর P5 9 নাম্বার ইয়েতে হচ্ছে সে ফার্স্ট এক্সিকিউট করছে, তাহলে 9 মাইনাস 4 5। তো এটাই হয়ে গেল আমাদের কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম। এখান থেকে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করতে বলতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল আমরা যেই টার্ন অ্যারাউন্ড টাইমটা পাইছি সেটা যোগ করব, করে টোটাল নাম্বার অফ প্রসেসকে দিয়ে ভাগ করব। মানে এটার যোগফল ভাগ, এখানে 5টা প্রসেস, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো অ্যাভারেজ। ওয়েটিং টাইমের জন্য সেম, যেগুলো যোগ করে নাম্বার অফ প্রসেসে ভাগ দিলে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। আর রেসপন্স টাইমের ক্ষেত্রেও হচ্ছে আমাদের এগুলোকে যোগ করে নাম্বার অফ প্রসেসে ভাগ দিলে হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইমটা আমরা পেয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।